শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন প্রায় 8 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও তা পুরোপুরি নেভানো যায়নি। প্রাণান্তকর এই চেষ্টায় কাজ করেছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, সাথে আছে সেনাসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও। রাত 9টা থেকে শুরু হয়েছে ঢাকা বিমানবন্দর দিয়ে ফ্লাইট চলাচল, কিন্তু যে পরিমাণ ফ্লাইট বিলম্বিত হয়েছে সেই জট কাটতে বেশ খানিকটা সময় লাগবে। রাত 10টার দিকে ফায়ার সার্ভিসের ডিজি জানান, বাতাসের গতি বেশি থাকায় আগুন নেভাতে এত সময় লেগেছে। তবে ঘটনাস্থলে কেমিক্যাল বা দাহ্য পদার্থ ছিল কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। এর আগে দুপুর 2:15 হঠাৎই দেখা যায় আগুনের এই লেলিহান শিখা। আগুনের সূত্রপাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনে। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন, সেনা, বিমান ও নৌবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার ফাইটার, আনসার সদস্য সহ বেশ কয়েকজন। তারা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। কার্গো ভিলেজে যখন আগুন জ্বলছে তখন বন্ধ করে দেওয়া হয় ঢাকা থেকে সকল বিমান চলাচল, আর ঢাকামুখী ফ্লাইটগুলোকে ঘুরিয়ে চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। পরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে ঢাকামুখী ফ্লাইটগুলো। প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। দর্শক, আমরা বর্তমান অবস্থা জানবো, আবারও আমার সহকর্মীদের সঙ্গে যোগ দেব, খবরাখবর জানবো। প্রথমে যাচ্ছি আরিফুর রহমান সবুজের কাছে, তিনি আছেন এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে। সবুজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এখন কি অবস্থা দেখছেন সেখানে, এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে অগ্নি নির্বাপনের যে কাজটি সেটি কখন নাগাদ সম্ভব হবে বলে মনে হচ্ছে? ছোঁয়া, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কখন নাগাদ বা কতক্ষণ লাগতে পারে সেটি এখন পর্যন্ত। আসলে সেই কাজটি যেহেতু এখন পর্যন্ত জোরে সোরেই চলছে, 37টি ইউনিট কাজ করছে, এর পাশাপাশি নৌবাহিনী এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীর যারা আছেন তারা প্রত্যেকেই আসলে এই আগুন নেভানোর যে কাজটি সেই কাজটিতে যোগ দিয়েছেন। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছেন, পুরো শেড জুড়েই কিন্তু ধোঁয়ার যে কুণ্ডুলি সেই কুণ্ডুলি বের হচ্ছে। অর্থাৎ আগুনটি নিয়ন্ত্রণে এসছে, সেটি 9টার দিকের যে ব্রিফিংটি হয়েছিল তখনই বলা হয়েছিল। এরপরে ভেতরের যে বিভিন্ন জায়গায় যে পণ্যগুলো আসলে আমদানি করা হয়েছিল সেই পণ্যগুলো রাখা হয়েছিল একটির পর একটি স্তূপ আকারে। সেই স্তূপগুলোর ভিতরে মূলত এখন আগুন জ্বলছে। আমরা দেখেছি এখান থেকে মূলত রানওয়ের দিকে, সামনের দিকের অংশটাতে আগুনের যে পরিমাণ সেটি একেবারে নেই বলা চলে, কিন্তু রানওয়ের সাইড দিকে বা রানওয়ের যে অংশটি রয়েছে সেই পাশটাতে আগুন এখনো জ্বলছে। এবং মূলত পানির সোর্স কিছুটা এই জায়গাটিতে কম, সেই কারণে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিছুটা হিমশিম খাচ্ছেন এবং আগুন নিভানোর যে কাজটি সেটিতে কিছুটা ধীর গতির যে জায়গাটি, সেই ধীর গতির জায়গাটি আমরা লক্ষ্য করছি। তারপরেও এই পাশের যে অংশটি রয়েছে সেই এই পাশের অংশটিতে বেশ কয়েকটি জায়গায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পাশে পুরো ওয়াল উপর দিয়ে আগুন নেভানোর বা পানি ছেটানোর যে কাজটি সেটি চলছিল। এখন নিচের দিকের যে ওয়ালগুলো রয়েছে, আমি কিছুক্ষণ আগে ভিতরে গিয়ে দেখেছিলাম অন্তত 3 থেকে 4টি জায়গায় ওয়াল ফুটো করে ভেতরে ঢুকে যেন আগুন নেভানো যায় সেই কাজটি যেহেতু এতক্ষণ ধরে হচ্ছিল না, এখন মূলত ভেতরে ঢুকে যেন আগুন নিয়ন্ত্রণ করা যায়। যেই জায়গাগুলোতে স্তূপ আকারে পণ্যগুলো রাখা হচ্ছে সেই জায়গাগুলোতে যেহেতু আগুন জ্বলছে, সেই জায়গাগুলোতে পানি দিয়ে যেন একেবারে পুরোপুরি নেভানো যায় সেই কাজটি করার চেষ্টা করছেন। তারই অংশ হিসাবে বিভিন্ন ওয়ালের দিয়ে ফুটো করে আসলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছোঁয়া। জি সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।
দর্শক, আমার আরও এক সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন বিমানবন্দরে, এবার তার সঙ্গে কথা বলতে চাই। শান্ত, বিমান চলাচল শুরু হয়েছে 2 ঘন্টার উপরে, ফ্লাইট জট কাটলো কিনা এবং শিডিউলের কি অবস্থা? এখন যদি আমরা টার্মিনালের চিত্র বলি, সেটি যেই জটলা তৈরি হয়েছিল যখন ঘোষণা দেওয়া হয় 10টা নাগাদ যে চেক ইন শুরু হবে যাত্রীদের, তখন আমরা দেখেছিলাম যে সবগুলো ফ্লাইটের যে শিডিউল সেগুলো পরিবর্তিত হয়েছিল এবং যাত্রীরা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছিলেন এবং সেই সময় একটা বেশ ভয়াবহ একটা জটলা তৈরি হয়েছিল। কে কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কোথায় হচ্ছে, তো সেই যে হুড়োহুড়ি দৃশ্য সেটি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আসলে যে মানুষগুলো এখন আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন তারা বেশিরভাগই যারা যাত্রী তাদের স্বজনরা তাদেরকে বিদায় জানাতে এসেছেন এবং একই সাথে বলতে হবে আমরা জানতে পেরেছি যে প্রায় প্রত্যেকটি ফ্লাইট যেগুলো প্রায় কোনোটা 6 ঘন্টা, কোনোটি 7 ঘন্টা, কোনোটি 3 ঘন্টা, কোনোটি 2 ঘন্টা ডিলে হয়েছে, সেই সবগুলো ফ্লাইটেই কিন্তু এই মুহূর্তে বোর্ডিং চলছে। আমরা বোর্ডেও দেখতে পাচ্ছি যে বোর্ডে কিন্তু জানানো হচ্ছে যে প্রায় প্রত্যেকটি ফ্লাইটে একই সাথে এখানে বোর্ডিং চলছে এবং সেটি স্বাভাবিকভাবে বলা যায় যে রানওয়েতে একটি করে বিমানই আসলে ফ্লাই করতে পারে উড্ডয়নের পরপর একটির পর আরেকটি, অর্থাৎ এখানে হয়তোবা কিছুটা সময় লেগে যেতে পারে, যেটি হয়তোবা বলা যায় যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরেই সবগুলো ফ্লাইটই সুন্দরভাবে উড্ডয়ন করে যাবে এবং যেই ভোগান্তিটা সৃষ্টি হয়েছিল সেই ভোগান্তিটা কেটে যাচ্ছে বলেই এখন পর্যন্ত এখানকার চিত্রে আমরা বলতে পারি। শুধুমাত্র ফ্লাই ইন্ডিগো এর যে ফ্লাইট ছিল সেটির তারিখ পরিবর্তন করে 23 তারিখে নেওয়া হয়েছে বলে কিন্তু একজন যাত্রী আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সাথে বলতে হবে যে পরবর্তীতে অর্থাৎ রাত 1টার পর থেকে যতগুলো ফ্লাইটের শিডিউল আমরা দেখেছি সবগুলো ফ্লাইটের শিডিউলই অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ বলা যায় যে রাত 1টা নাগাদ এখানে যে ফ্লাইটগুলো রয়েছে সবগুলোই স্বাভাবিক নিয়মে এখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং যাত্রী সাধারণের যে ভোগান্তির জায়গাটা ছিল, উৎকণ্ঠার জায়গাটি ছিল, তারা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছেন এবং যাত্রীদের যারা সৌদি আরব যাচ্ছেন তাদের সাথেও কথা হচ্ছিল, তাদের রাত 2টার সময় যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইট অপরিবর্তিত রয়েছে, তারা এখানে যাত্রীরা ইতিমধ্যে এসেছেন, অপেক্ষায় রয়েছেন এবং স্বাভাবিকভাবে সবগুলো ফ্লাইট চলে যাবে, উড্ডয়ন হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা নিরাপত্তা সংস্থাগুলো গভীরভাবে তদন্ত করছে। শনিবার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা নিয়ে গভীরভাবে অবগত। মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না বলেও জানানো হয়। সবশেষে ঐক্য, সংযম আর দৃঢ় সংকল্প নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করা হয় বিবৃতিতে। এদিকে বিমানবন্দরের অগ্নিকাণ্ড ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার বিকেল 5টার পর বিমানবন্দরের কার্গো ভিলেজে যান তিনি। সেখানে তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। 7-8টা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি, যেটা ঘন্টাখানিক বাদে, যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে, আমরা এখনই বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করব। আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্ময় প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা। পাশাপাশি স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে কেন এত সময় লাগছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আমি বলবো এটা একটা বড় একটা অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল, কিন্তু আগুনটা লেগে তারা কিন্তু
কখনো শিক্ষা নিল না আসলে, একটা বড় একটা আর আমি বলবো যে এখানে অবশ্যই এই বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে। অনেকে বলতে পারে যে এখানে সাপোর্টেজ হয়েছে কিনা, সাপোর্টেজ যদি হতেও পারে তাহলে তো বলবো, যদি সাপোর্টেজ যদি কেউ করেও থাকে তবে এখন, তাহলে বলবো যে এখানে গোয়েন্দা গাফলতি রয়েছে। যারা গোয়েন্দা, যারা এয়ারপোর্টে বিভিন্ন সংস্থা কাজ করে, তারা কি ঠিক মতো কাজ করতে পেরেছে আসলে? যে আমাদের দুর্বলতা রয়েছে দুই ভাবে। একটা হলো যে যারা ফাইট করবে তাদের সক্ষমতার অভাব রয়েছে, আর দ্বিতীয়ত যারা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পল্লী চিকিৎসকের ধারণা এনেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষমতায় গেলে বিএনপিও সেই ধারা বজায় রেখে চিকিৎসা সেবা সম্প্রসারণ করবে, এমনটাই বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনভর বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ভার্চুয়ালি যুক্ত হন এতে। এ সময় তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপে সারা দেশের চিকিৎসা কার্যক্রম শুরু করবে। এতে দেশের মানুষ ব্যয়বহুল অনেক চিকিৎসা সেবাই তুলনামূলক কম খরচে প্রাইভেট সেক্টর থেকে নিতে পারবে। এছাড়া সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হবার লক্ষ্যে কাজ করতে নেতা কর্মীদের প্রতিও আহ্বান জানান তারেক রহমান। আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সারা দেশে একটি পথ ছিল, গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়, পল্লী চিকিৎসক নামে একদল মানুষ ছিল। আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না। আরেকটি বিষয়, আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি, সেটি হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং জুলাইয়ের সাথে প্রতারণা, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অফ ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই মনে করেন তিনি। বলেন, সাপ্লাই হবে এনসিপির মার্কা, আর এই প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে তার দল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়ায় ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তের দাবিও জানান আক্তার হোসেন। আমরা বলছি জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশৃঙ্খলায় কোনো সত্যিকারের জুলাই যোদ্ধা ছিল না। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্টের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদ সংশোধন করা হয়েছে, এরপরও অসন্তোষ থাকার কথা নয়। সবাইকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আরও বলেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি আগামীতে করার সুযোগ আছে। এনসিপির বাম জোটে স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন
তাদের নাম সেখানকার স্থায়ী অবকাঠামোতে লিখে রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবে অন্তর্বর্তী সরকারের এসব উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। অনুষ্ঠানে 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ ও 2021 সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত 77টি পরিবারকে চেক বিতরণ করা হয় এই অনুষ্ঠানে। নারায়ণগঞ্জের 2500-এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। সকালে উপজেলার কালাপাহাড়িয়ার খালিয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ইউনিয়ন বিএনপির সহসভাপতির সাথে ইউনিয়ন যুবদলের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় 30 জনের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন 6 জন। উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ সংঘর্ষে লিপ্ত হলে 6 জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। এর আগে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুনে পুড়ে গেছে কম্পিউটার ও নানা যন্ত্রপাতি। শনিবার রাত 8টার দিকে শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় কয়েকটি কম্পিউটার ও বইপত্র পুড়ে যায়। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। রাত 9টা নাগাদ তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, মাদ্রাসার শিক্ষিকাদের করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করেছে মাদ্রাসার শিক্ষক কর্মচারী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন। দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শতাধিক নারী শিক্ষিকাগণ নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের পূর্ণ নিরাপত্তা ও সমান সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানান। সেই সাথে 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন বক্তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। শনিবার দুপুরে তারাবোর কর্ণগুপ এলাকায় ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করা হয়। তিনি জানান এলাকায় খাবার হোটেলের ব্যবসা রয়েছে তার। কিছুদিন আগে চিহ্নিত সন্ত্রাসী শফিকুল ইসলাম লোকজন নিয়ে এসে 5 লাখ টাকা চাঁদা দাবি করে, না হলে ব্যবসা বন্ধ করার হুমকি দেন। পরে শফিকুলকে 1 লাখ টাকা চাঁদাও দেন লোকমান। বাকি 4 লাখ টাকা না পেয়ে গুলি করে সন্ত্রাসীরা। ডান পায়ে গুলি লেগে আহত হন লোকমান, যদিও সব অস্বীকার করেছেন অভিযুক্ত শফিকুল। লাস ভেগাসে জুয়া খেলে $14 লাখ জিতেছিলেন মার্কিন গভর্নর। সম্প্রতি তার কর নথিতে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল বছর স্ত্রী ও বন্ধুদের সাথে লাস ভেগাসে বেড়াতে যান ইলিনর অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজার। এক ক্যাসিনোতে ব্ল্যাক জ্যাক খেলে তিনি বিপুল এই অর্থ জেতেন। ঘটনা জানাজানি হলে প্রিটজারের প্রচার দফতর জানায় এই অর্থ তিনি দাতব্য কাজে দান করার পরিকল্পনা করেছেন। তবে 1 বছর পেরিয়ে গেলেও কেন সেই অর্থ এখনো তারই কাছে রয়ে গেছে সে প্রশ্নের উত্তর দেননি তিনি। কমপক্ষে $309 কোটি মূল্যের সম্পদ রয়েছে 2 মেয়াদের এই ডেমোক্রেট গভর্নরের। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে হায়াত হোটেল সাম্রাজ্যের মালিক তিনি। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।